Dear students, welcome to our online class. Before discussing, I am introducing myself. This is Manik Shaha, English teacher, assistant English teacher of Shatpukuria Bilateral High School. For the sake of conversation, at the beginning, I am to ask you, how are you? The answer must be, we are better now. Of course, we are better now because the situation is growing better. So, today we are going to learn about an important topic. There are lots of things to cover it. Without wasting time, we are going to the board. Please keep notebook and pen with you, and if you feel needed, you can note it. Okay, we are going to the board. Today we will learn about an important topic. It is difficult, but will be easy if we learn it attentively and passionately. The topic is about today suffix and prefix. Suffix and prefix. Before discussion, we should know what is the definition of suffix. What is the definition of prefix? Suffix কাকে বলে, prefix কাকে বলে এটা আমাদেরকে জানা দরকার। সাফিক্সটা হচ্ছে এটাই, এই যে দেখো একটি শব্দ হচ্ছে হ্যাপি। হ্যাপি আমরা সবাই হতে চাই। হ্যাপি মানে হচ্ছে সুখী অথবা খুশি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে রুট ওয়ার্ড। যদি এই শব্দটার সাথে আমরা একটু যুক্ত করে দেই, নেস কথাটা যুক্ত করে দেই, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে নাউন। কোনো রুট ওয়ার্ডের সাথে যদি অতিরিক্ত মরফিম, এটাকে মরফিম বলা হচ্ছে। মরফিম বলা হচ্ছে যে অংশটুকু শব্দের যে অংশটুকু আর ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না, সেটাকে মরফিম বলা হয়। সাফিক্স কাকে বলে? সাফিক্স হচ্ছে সাফিক্স যে শব্দটি শব্দের শেষে যেটি যুক্ত হয় সেটি হচ্ছে সাফিক্স। আর প্রিফিক্স কোনটা? অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে যে সৎ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি আমরা বলি ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট, এই যে অনেস্টের আগে দিস কথাটা যুক্ত হয়ে গেল, এটা হচ্ছে প্রিফিক্স যুক্ত হলো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাফিক্স যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভ ছিল, নেস যুক্ত হয়ে নাউনে রূপান্তরিত হয়ে গেল। আর অনেস্ট হচ্ছে যে অ্যাডজেক্টিভ ছিল, ডিস যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেল। সাফিক্স যুক্ত হয়ে কখনোই সাফিক্স যুক্ত হয়ে পার্শ্বপিসের পরিবর্তন ঘটায়, প্রিফিক্স যুক্ত হয়ে পার্শ্বপিসের পরিবর্তন ঘটায় না। এটা মাথায় রাখতে হবে যদি আমরা ইংলিশে জানতে চাই যে সাফিক্স কাকে বলে। সাফিক্স এ মরফিম অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ এ ওয়ার্ড, শব্দের শেষে যুক্ত হবে টু ফর্ম এ ডেরিভেটিভ দ্যাট চেঞ্জেস পার্টস অফ স্পিচ ইজ কল্ড সাফিক্স। শব্দের শেষে যুক্ত যেটা হবে এবং যেটাকে আর ক্ষুদ্র অংশে ভাঙা যায় না, সেটাকে সাফিক্স বলা হয়। প্রিফিক্স কাকে বলে? এ ওয়ার্ড, লেটার অর নাম্বার প্লেসড বিফোর অ্যানাদার, শব্দের পূর্বে যেটি যুক্ত হয় সেটাকে প্রিফিক্স বলে। আমরা ছোটোবেলাতে জেনেছি যে নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, এগুলো আমরা সংজ্ঞা এবং প্রকারভেদ জেনেছি। কিন্তু যখন আমরা উঁচু ক্লাসে ধীরে ধীরে উঁচু ক্লাসে যাব, প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা ব্যবহার আছে। আমরা অলরেডি, তোমরা ক্লাস 8-এ উঠেছো, এই পার্টটাই আমাদের সাফিক্স প্রিফিক্স ক্লাস 8, 9, 10 এবং কলেজ লেভেলেও প্রয়োজন হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, আমাদেরকে খুব সতর্কভাবেই শিখতে হবে। তো সাফিক্স শিখতে গেলে সাফিক্স প্রিফিক্সের প্রাথমিক ধারণা আমরা জানলাম, বইতে বিস্তারিত অনেক ভালোভাবে দেয়া আছে। হ্যাঁ, আমরা একটু দেখব যে কোথায় কোথায় নাউন বসে। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড এবং উই নো অ্যাবাউট ইটস ক্লাসিফিকেশান। হ্যাঁ, নাউন কোথায় কোথায় বসে আমাদের একটু দেখতে হবে। হ্যাভ টু ইউজ নাউন। নাম্বার 1, অ্যাজ সাবজেক্ট। অ্যাজ সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন বসবে। একটু লক্ষ্য করি আমরা, সাবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে, আর এটা ভার্বের পূর্বে বসে। অ্যাজ সাবজেক্ট আফটার
বিফোর ভার্ব। হ্যাঁ, ভার্বের পূর্বে এবং সাবজেক্ট হিসাবে। এই বাক্যে কিন্তু সাবজেক্ট ছিল না, এটা এখানে শূন্যস্থান দেওয়া আছে, ব্র্যাকেটে সুইম শব্দটা দেওয়া আছে, এটা ভার্ব। যদি কখনো শুরুতে শূন্যস্থান দেওয়া থাকে তারপরে যদি ভার্ব থাকে তাহলে এই বাক্যে তো আমাদের সাবজেক্ট হচ্ছে যে অ্যাবসেন্স আছে। একটু খেয়াল করি আমরা একটি সাধারণ ইংরেজি বাক্যের এই নর্মাল স্ট্রাকচারটা কেমন, সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আলাদা যেটা থাকে অতিরিক্ত এক্সটেনশন। ভার্ব আছে, অবজেক্ট আছে বা অতিরিক্ত কিছু আছে, যখন সাবজেক্ট মিসিং থাকবে সেই সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হবে। তাহলে এই সুইম শব্দটার যদি আমরা 4টা ফর্ম জানি তাহলে কিন্তু এখানে আমরা 1 নাম্বার পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে সাফিক্স প্রিফিক্স এত ভয় পাওয়ার কিছু নেই। এই শব্দটার এখন সুইমের আমার প্রত্যেকটি শব্দ আমরা জানি যে সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। হ্যাঁ, আমরা এটা সবাই জানি, সাঁতার কাটা। তাহলে এটার প্রতিটা শব্দের 4টা করে পার্ট আছে। সুইমিং, যখন আমরা এটা নাউন করে দিচ্ছি তখন কিন্তু ডবল এম আছে, এটা একটু সতর্ক থাকতে হবে, আর তখন এটা নামবাচক শব্দ হয়ে যাবে। আমরা একটু মানে ভয় পাই যে স্যার আমি তো সুইম মানে জানি কিন্তু সুইমিং মানে জানি না। কোনো শব্দের যদি ভার্ব ফর্মের মানে আমি জানি তাহলে নাউন ফর্মের মানেটা আমাকে কেউ না বলে দিলেও আমাকে নিজে নিজে তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে যে ভার্ব হচ্ছে সাঁতার কাটা, অমুক হওয়া, অমুক করা, এটা দেয়া, সেটা। আর যখন ওই শব্দটা নাউন ফর্ম হবে তখন ওই করা, দেয়া, হওয়া কথাটা বাদ দিতে হবে, নামবাচক শব্দ। তাহলে সুইম যদি সাঁতার কাটা হয়, সুইমিং হচ্ছে সাঁতার, তাহলে এটার অ্যান্সারটা হবে হচ্ছে সুইমিং। ক্লিয়ার? ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাই বলে সব সময় কিন্তু সাবজেক্ট সব সময় নাউন হবে না। এমনও কিছু সেন্টেন্স আছে যেগুলোতে কিন্তু আমরা বাক্যের শুরুতে আমরা অ্যাডভার্ব বসাতে পারি। আজকে নাউন নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আর পরবর্তী ক্লাসগুলোতে অন্যান্য জিনিসগুলো দেখিয়ে দেওয়া হবে। যেমন যদি আমরা বলি নাইসলি শি সিংস, মানে সুন্দর করে সে গান গায়। হ্যাঁ, প্লিজ ডু দ্য সাম, দয়া করে অঙ্কটি করো। গেট আউট, এই যে বাক্য শুরুতে কিন্তু আমরা ভার্ব ব্যবহার করছি। আমাদেরকে খুঁটিনাটি খুব ভালো করে দেখতে হবে। যদি ভার্ব থাকে, সাবজেক্ট অ্যাবসেন্ট থাকে, ওই সাবজেক্টের জায়গাতে যদি শূন্যস্থান থাকে তাহলেই নাউন হবে। আর আমরা সবগুলো যখন ব্যবহার জেনে যাব, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তখন আমাদের ভুল হওয়ার পসিবিলিটিটাও কমে যাবে। নাম্বার 2, অ্যাস অবজেক্ট। অ্যাস অবজেক্ট যদি একটু ক্লিয়ার করি, অবজেক্ট হিসেবে বসবে কিসের পরে বসবে? আফটার ভার্ব। ওটা ছিল ভার্বের পূর্বে, এটা হচ্ছে ভার্বের পরে। যেমন যদি বলি আমাকে একটু বাংলাও বলতে হচ্ছে এই কারণে যে ক্লাস 8 অথবা 9-এর ছাত্রছাত্রী, এই ক্লাসটা বোঝার জন্য যেন আর অন্য কোনো টিচারের কাছে যেতে না হয় বা বাবা মাকে হেল্প না নিতে হয়। হ্যাঁ, মাঝে মাঝে একটু ইট উইল বি বেটার ইফ আই কন্টিনিউ ইন বেঙ্গলি। উই গট ইন্সপায়ার। হ্যাঁ, ইন্সপায়ার মানে কি এটা মনে হয় তোমরা জানো, যারা জানো না তাদের জন্য বলছি। ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রেরণা দেয়া, এটা হচ্ছে ভার্ব ওয়ার্ড। হ্যাঁ, ভার্ব ওয়ার্ড, একটা যেটা দেয়া থাকবে খুব সম্ভবত ওই শব্দটা ওখানে বসবে না। তাহলে এই শব্দটা যদি আমরা বাদবাকি 3টা ফর্ম আমরা জানি তাহলে আমাদের কিন্তু খুব পসিবিলিটি আছে। পাশাপাশি আমাকে একটু গ্রামার জানতে হবে। পৃথিবীর সব কিছুই কিন্তু নিয়ম মাফিক চলে। হ্যাঁ, যে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, তেমনি প্রত্যেকটি ব্যাকরণ বই পুস্তক, ইংরেজি যত বই আছে ব্যাকরণ অনুসারেই কিন্তু লেখা হয়েছে। কোনো জায়গাতে ইচ্ছা করলে আমি নাউন বসাতে পারবো না, আমার ইচ্ছা মতো আমি অ্যাডভার্ব বসাতে পারবো না। আমরা এই ব্র্যাকেটের যে শব্দগুলো আছে সকলের জন্য একটু বলছি যে আমরা বোর্ডের যতগুলো শব্দ আসছে যদি 200, 300, 400 শব্দটা একটু সুন্দরভাবে মুখস্থ করে নিই, ওখান থেকেই কমন পাওয়া আমাদের জন্য সহজ হবে। উই গট ইন্সপায়ার during our liberation were for his writings. হ্যাঁ, একটু খেয়াল করি অ্যান্সারটা, একটু খেয়াল করো। যখন আমরা ইংরেজি টিচারের কাছে যাব ক্লাসে, আমাদের মেইন টার্গেট থাকবে যে স্যার কোন শব্দটি কোন পার্টস অফ স্পিচ, স্যার এইটা কোন পার্টস অফ স্পিচ, স্যার এইটা কোন পার্টস অফ স্পিচ, স্যার এইটা কোন পার্টস অফ স্পিচ। শব্দ দেখে আমাকে চিনতে হবে। যদি আমরা শব্দ দেখে চিনি তাহলে আমাদের জন্য মার্ক পাওয়া বা আমাদের ইংরেজি শেখাটা সহজ হবে। তাহলে একটু খেয়াল করি নাউন কোথায় বসে। 2 নাম্বার রুলে বলছে অ্যাস অবজেক্ট হিসেবে নাউন বসবে ভার্বের পরে। এই যে দেখি
সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের পরে উই গট ড্যাশ ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার ফর হিজ রাইটিংস, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার লেখা দ্বারা, লেখনী দ্বারা আমরা অনুপ্রেরণা পেয়েছিলাম। কি পেয়েছিলাম? আমরা যখন ছোট ছিলাম স্যারদের কাছে শিখেছি যে ভার্বকে যদি কি এবং কাহাকে দ্বারা প্রশ্ন করা হয়, যেটি উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। সে আমাকে একটি কমলা লেবু দিল। কি দিল? কমলা লেবু দিল। কাহাকে দিল? আমাকে দিল। কি এবং কাহাকে দ্বারা প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আর এই অবজেক্ট সাধারণত নাউন হবে। তাহলে এই ইন্সপায়ার শব্দটা যদি আমরা সবগুলো ফর্ম জানি তাহলে তো বসানো সহজ। একটু আসে এখানে আমরা একটু দেখি। ইন্সপায়ার, ইন্সপায়ার এটা হচ্ছে বাংলাটা বলে দিয়েছি। ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রেরণা দেয়া বা অনুপ্রেরণা করা। আমরা যদি বলি এটা নাউন ফর্ম কি? ইন্সপিরেশন, ইন্সপিরেশন এটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে আমি যদি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি, যেটা বলছিলাম যে একটি শব্দের ভার্বের আমার অর্থ জানা আছে কিন্তু নাউন ফর্মের অর্থ জানি না, এটা তো খুবই সহজ ব্যাপার। অনুপ্রেরণা দেয়া, এটা হচ্ছে অনুপ্রেরণা। আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্সপায়ার্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনুপ্রাণিত, হ্যাঁ আমি একটা লিখে দিচ্ছি, অনুপ্রাণিত। তাহলে এখন তো মনে হয় যে একেবারে যারা একটু বোকা ছেলে মেয়ে তারাও কিন্তু এই মার্কটা পাবে। আমাকে রুল সামান্য কিছু মুখস্থ করতে হবে, ইংরেজি রুল তেমন কিছু না, আমাকে সামান্য মুখস্থ করতে হবে। আমাকে খেয়াল রাখতে, চিনতে হবে স্যার এইটা কোন পার্টস অফ স্পিচ, স্যার এইটা কি, স্যার এইটা কোন পার্টস অফ স্পিচ। এইটা যদি আমরা চিনি তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট হয়। অবজেক্ট কি হয়? অবজেক্ট কি হয়? অবজেক্ট নাউন হয়। এই যে আমরা তো বলেই দিলাম যে অবজেক্ট সাধারণত নাউন হয়। তাহলে এখন এই শব্দটার নাউন ফর্ম আমার মুখস্থ করা আছে। এই যে এটা নাউন ফর্ম হচ্ছে এই যে এটা ইন্সপিরেশন। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে ইন্সপিরেশন। হ্যাঁ, আর এলোমেলোভাবে যদি আমরা প্রিপেয়ার্ড না হই, মানে একটু যদি গুছিয়ে না নিই, আমি আবারও বলছি যে বোর্ডে আমরা যে সালে পরীক্ষা দিব, বিগত 4-5 বছরের সকল বোর্ডের ব্র্যাকেটে যে শব্দগুলো আসছে ওই 200-300 যদি আমরা আয়ত্ত করি, অবশ্যই আমরা সবগুলোই কমন পাবো। হ্যাঁ, সবগুলোই কমন পাবো। আর আমাকে ট্রাই করতে হবে যে শব্দটা 4টা ফর্ম আমি জানি না, বইতে নাই, স্যারের হেল্প নিতে হবে, ডিকশনারিতে গেলেই পাওয়া যাচ্ছে। নাম্বার 3, হ্যাঁ, এটা হচ্ছে আফটার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আফটার অ্যাডজেক্টিভ, এই যে আমরা এখানে বলেছি হ্যাভ টু ইউজ নাউন। নাউন কোথায় কোথায় ব্যবহার করতে হবে? অ্যাডজেক্টিভের পরে ইটস আ গ্রেট অ্যাচিভ। অ্যাচিভ মানে কি আমরা একটু দেখে নেই। এই যে অ্যাচিভ এটা হচ্ছে ভার্ব ফর্ম, অর্জন করা। প্রতিটা শব্দের বাংলা মিনিং লেখার কোনোই প্রয়োজন নেই। তাহলে অ্যাচিভমেন্ট এটা হচ্ছে নাউন। বইতে খুব সুন্দর করে দেয়া আছে, রেন অ্যান্ড মার্টিনের বইতে সাফিক্স প্রিফিক্স খুব সুন্দর করে আলোচনা করা আছে। কোনো শব্দের শেষে যদি মেন যুক্ত হয় তাহলে সেটা অবশ্যই নাউন হয়। আমরা এখানে নেস যুক্ত করেছিলাম, সেটাও নাউন হবে। কোনো শব্দের শেষে যদি সন যুক্ত হয় থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে এটাকে নাউন বলে দিব। হ্যাঁ, তাহলে অ্যাচিভ অর্জন করা, অ্যাচিভমেন্ট অর্জন। তাহলে একটু দেখি, ইটস আ গ্রেট সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল, অ্যাডজেক্টিভ। আমাকে চিনতে হবে। তাহলে তো আমার মুখস্থ করা ছিল যে অ্যাডজেক্টিভের পরে স্যার তো বলেছিল যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এটা চিনি, এটা চিনি, এটা চিনি, এটা চিনি, চিনতে পারলেই তো সহজ হবে। অ্যাডজেক্টিভ তাহলে এটা নাউন। এখন এইটার যদি তুমি 4টা ফর্ম না জানো তাহলে আমি এটা পারবো না। আবার এইটার 4টা ফর্ম আমি জানি, কিন্তু এইটা যে অ্যাডজেক্টিভ এটা আমি চিনতে পারছি না। শুধুমাত্র ব্র্যাকেটে থাকলেই হবে না, ডানে বায়ের শব্দটাও কোন পার্টস অফ স্পিচ আমাকে জানতে হবে। যখন এটা আমি জানতে পারবো পসিবিলিটি বেড়ে যাবে আমার ইংলিশে ভালো হওয়ার। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট। আচ্ছা, আমি একটু উপর থেকে লিখি, বুঝতে সুবিধা হবে। মুছে দিলাম। হ্যাঁ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এবার আমি একটু 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরে আফটার প্রিপোজিশন, এটা আমরা অনেকেই জানি। হ্যাঁ, প্রিপোজিশন কাকে বলে এটা কি মনে আছে? তাহলে আবার প্রিপোজিশনের ক্লাসে চলে যাবে, এই ক্লাসের আবার ক্ষতি হয়ে যাবে। প্রিপোজিশন কোনগুলো? বাই, অ্যাট, আর কোনগুলো? অন, অ্যাবাভ, তাই না? ফর, অনেক আছে।
তাহলে প্রিপোজিশন বিফোর আফটার অনেকগুলো আছে। প্রিপোজিশন যখনই পাবো তারপরে নাউন হবে। যেমন বাই পার্টিসিপেট অনলাইন ক্লাস ইউ মাস্ট বি বেনিফিটেড। অনলাইন ক্লাসে অংশগ্রহণের দ্বারা বা অংশগ্রহণের মধ্যে দিয়ে তোমরা সকলেই উপকৃত হবে। তাহলে প্রিপোজিশন কোনগুলো, আমরা যদি একটু বইতে, সব ইংরেজি বইতে খুব সুন্দর করে আলোচনা করা আছে। প্রিপোজিশন একটু চ্যাপ্টারে যাও, অনেক প্রিপোজিশন আছে। প্রিপোজিশনের যেদিন আমরা ক্লাস নিয়েছি সেদিন প্রিপোজিশন সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাহলে এটা যদি প্রিপোজিশন হয়, আমরা এটা প্রথমে মুখস্থ করে নিব যে কোন কোন জায়গাতে নাউন বসাবো। প্রিপোজিশনের পরে নাউন বসে, তাহলে এটা প্রিপোজিশন, এখানে অবশ্যই নাউন হবে। তো আমি তো চিনেই গেলাম, তাহলে এটার পরে নাউন হবে। এখন আমার কাজটা হচ্ছে এইটার নাউন ফর্ম আমার জানলেই আমি নাম্বারটা পেয়ে যাচ্ছি। পার্টিসিপেট, হ্যাঁ, কঠিন না, হ্যাঁ, খুবই সহজ। পার্টিসিপেট ভার্ব, অংশগ্রহণ করা। এটার যদি আমরা নাউন বলি তাহলে হবে হচ্ছে পার্টিসিপেশন। এটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে এটার বাংলাটা লিখছি না, অংশগ্রহণ। তাহলে এটার আনসারটা কি হবে বলো দেখি। এখানে আমরা ভিডিও করার পরে আপলোড করা হবে, ডাইরেক্ট অনলাইন না। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপলোড করার পরে সেখানে প্রশ্ন করো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এটার নাউন ফর্মটা হচ্ছে পার্টিসিপেশন। আনসারটা হচ্ছে পার্টিসিপেশন। বারবার না লিখি, টাইম ইজ লিমিটেড। হ্যাঁ, আমাদের সীমিত সময়, বারবার একই জিনিস না লিখলাম। আমরা 5 নম্বরে চলে যাচ্ছি। আনসারটা পার্টিসিপেশন হবে। 6 নম্বরটা কি হবে? 5 নম্বরটা আফটার আর্টিকেল। হ্যাঁ, আফটার আর্টিকেল। আর্টিকেলগুলো কোনগুলো? এ এন ডি। হ্যাঁ, এগুলো তোমরা জানো। আর্টিকেলের পরে নাউন বসে। ডেভেলপ মানে কি? দ্য ডেভেলপ অফ your life depends on your thought and activity. হ্যাঁ, দ্য ডেভেলপ অফ ইয়োর লাইফ, তোমার জীবনের উন্নতি নির্ভর করে ডিপেন্ডস অন ইয়োর থট অ্যান্ড অ্যাক্টিভিটি। তুমি যেটা চিন্তা করবে এবং যে কার্যকলাপ করবা সেটার উপরে তোমার জীবনের উন্নতি নির্ভর করবে। হ্যাঁ, তাহলে এই যে দিটা হচ্ছে যে আর্টিকেল। তাহলে আমরা জেনেই নিলাম যে আর্টিকেলের পরে নাউন বসে। এখন এই শব্দটার 4টা ফর্ম আমার জানা প্রয়োজন। ডেভেলপ, ডেভেলপ হচ্ছে ভার্ব, এটা হচ্ছে উন্নতি করা। হ্যাঁ, উন্নতি করা। আচ্ছা, এটার যদি নাউন ফর্ম বলি, ডেভেলপমেন্ট, নাউন ফর্ম। এটা তোমরাই নিজেরাই মিনিং করে নিবে যে এটা ডেভেলপমেন্ট মানে কি হতে পারে। ডেভেলপ, উন্নতি করে, তাহলে উন্নয়ন। আমরা যদি বলি এটার অ্যাডজেক্টিভ কি? ডেভেলপড, অ্যাডজেক্টিভ। এটাও অ্যাডজেক্টিভ। ডেভেলপিং, দুইটাই অ্যাডজেক্টিভ। এটা কোথায় ব্যবহার করব? যদি বলি চায়না ইজ আ ড্যাশ কান্ট্রি, চায়না হলে ডেভেলপড, হ্যাঁ, বাংলাদেশ হলে ডেভেলপিং। তাহলে এইগুলো ফর্ম আমরা জানলাম। আর একটা বারবার বলছি যে সাফিক্স প্রিফিক্সের জন্য নাউন কোথায় কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, ভার্ব কোথায় কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় কোথায় বসে। নেক্সট ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব। নাউনের 5টা-6টা নিয়ম আছে, ভার্বের 3টি, অ্যাডজেক্টিভের কয়েকটি, অ্যাডভার্বের 3টা। এগুলো আমার মনে হয় যে সবচাইতে দুর্বল ছেলেমেয়ে মুখস্থ করা সম্ভব। কঠিন হচ্ছে এই শব্দটার আমরা 4টা ফর্ম জানি না। হ্যাঁ, এই জন্য আমরা কি করব? বারবার বলছি, বোর্ডে যে শব্দগুলো আসছে বিগত 3 বছর 4 বছরের, সেগুলো খাতাতে আমরা তুলে স্যারের হেল্প নিয়ে বই থেকে সংগ্রহ করে যদি 300-400টা মুখস্থ করা যায়, আমার মনে হয় যে 5-এর মধ্যে 4 পাওয়া সম্ভব। তাহলে ডেভেলপের 4টা ফর্ম আমার মুখস্থ আছে, আর এটার রুলও আমার জানা আছে। তাহলে আমার তো নাম্বার পাওয়া সহজ। তাহলে ডেভেলপের নাউন ফর্ম হচ্ছে ডেভেলপমেন্ট।
এই যে আর্টিকেল আমরা এখানে নাউন ফর্ম করে দিলাম। আনসারটা হচ্ছে ডেভেলপমেন্ট। আর দুইটা রুল আছে, শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে তোমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব। পসেসিভ, পসেসিভ কি? অধিকারভুক্ত শব্দ, পসেসিভ ওয়ার্ডস। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভও বলে, আমি পসেসিভ ওয়ার্ডস বলি। যেমন দেখি মাই, মাই মানে হচ্ছে আমার। হ্যাঁ, আমাদেরকে শিখেছিল এইভাবেই যে দেখো মাই মানে আমার। আবার যদি বলি আওয়ার, হ্যাঁ, আওয়ার মানে হচ্ছে আমাদের। এগুলো মনে হয় বারবার রিপিট করার প্রয়োজন নয়, তোমরা জানোই। হ্যাঁ, তাহলে এটার মিনিং লেখার দরকার নেই। এগুলো টাইপের শব্দর প্রত্যেকটি শেষে দেখো, প্রত্যেকটি শেষে আছে র আছে। আমার, আমাদের, তাহাদের, তার, তোমার বা তোমাদের। যে শব্দ যে ইংরেজি শব্দের বাংলা অর্থের শেষে র আছে সেটাকে অধিকারভুক্ত শব্দ বলে, পসেসিভ ওয়ার্ডস বলে। যে এটা আমার, এটা তোমাদের, জোর দেওয়া বোঝায়। আর এই রওয়ালা শব্দগুলো যেটা শেষ হয়েছে, রওয়ালা শব্দগুলো শেষে তুমি বসাতে চাও, নাউন ছাড়া অন্য কিছু বসানো সম্ভব না। মাই পেন, মাই কাজ করা, মাই গোসল করে, এরকম হবে না। এই পসেসিভ আলা শব্দগুলোর পরে সব সময় নাউন বসে। একটা উদাহরণ যদি বলি যে আই লাইক হার, আই লাইক হার, এখানে আছে সিং দিলাম আমি। সিং হচ্ছে নিজে হচ্ছে গান। হ্যাঁ, গান করা, এটা হচ্ছে ভার্ব। গান গাওয়া বা গান করা, এটা এটা আমি তার গান করা নাকি কি হচ্ছে এখানে? হার হচ্ছে তাহার। হ্যাঁ, আমি তার গান পছন্দ করি। আমরা তো বাংলাতেও ভুল বা বাংলা বলে থাকি, তার গান করা পছন্দ করি, এটা না। এটা যেহেতু পসেসিভ, এটার পরে নাউন বসবে। তাহলে সিংয়ের নাউন ফর্ম হচ্ছে সং। তাহলে আমি তার গান পছন্দ করি, এই হচ্ছে ব্যাপার। তাহলে পসেসিভ যে কোনো শব্দ যদি পাই, ওর পরে যদি শূন্যস্থান থাকে, তারপরে আমরা নাউনবাচক শব্দ বসায় দিব। হ্যাঁ, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আর যদি সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আবার আলোচনা করব। আরেকটি আছে, নাউনের অনেক ব্যবহার আছে। আর যেগুলো আমরা গ্রামারে আমরা এই 8-9 কলেজ লেভেলে যেগুলো ব্যবহার করি, এছাড়াও অনেক ধরনের ব্যবহার আছে। হাই স্কুল কলেজ লেভেলে এই ব্যবহারগুলো দিয়েই এনাফ। এর বাইরে এর বাইরে বই লেখা নাই। হ্যাঁ, কিন্তু উঁচু ক্লাসে আরও ব্যবহার রয়েছে। যদি আমরা বলি ভার্বাল নাউন, সংক্ষেপে বলছি ভার্বাল নাউন, এটাকে ভার্বাল নাউন বলা হয়। কখনো যদি এই দি এবং অফ, এরপর আমি একটা সেন্টেন্স লিখে গেলাম, কখনো যদি তুমি দেখো দি আছে তারপর অফ আছে, এখানে একটা শূন্যস্থান, যেটাই থাকুক এখানে আমরা নাউন বসায় দিব। হ্যাঁ, কখনো যদি দি এবং অফ আছে, তার মাঝখানে শূন্যস্থানের শব্দটা নাউন হবে। আর এই ধরনের ব্যবহারটাকে বলা হচ্ছে ভার্বাল নাউন। যেমন দ্য বিউটিফুল মানে সুন্দর, এটা জানো। দ্য বিউটিফুল অফ নেচার। হ্যাঁ, এটা দ্য বিউটিফুল অফ নেচার চার্মস মি। চার্ম মানে হচ্ছে মুগ্ধ করা। হ্যাঁ, আর আমরা তাহলে একটু দেখে নেই। আমরা তো বলেই দিলাম যে দি এবং অপের মাঝখানে যে শব্দ থাকবে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আবার আরেকটি কথা বলি যে দি এবং অপের মাঝখানে অ্যাডজেক্টিভ হবে যদি এর মধ্যে আরেকটা শব্দ বসানো যায়। দেখাচ্ছি এটা নাউন আছেই, যে স্যার আপনি তো আমাকে এটা বলেননি। দি এবং অপের মাঝখানে শব্দ থাকলে নাউন হয়, নাউন তো দেয়াই আছে, এইখানে শূন্যস্থান, তাহলে এটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। আমরা একটু খেয়াল করি, বিউটিফুল অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে সৌন্দর্য। হ্যাঁ, আর এটার নাউন ফর্ম হচ্ছে বিউটি। আর একটা দেখি আমরা, বিউটিফাই, এটা হচ্ছে ভার্ব। এটা একটু খেয়াল করি আমরা, বিউটিফুল হচ্ছে সুন্দর অ্যাডজেক্টিভ, বিউটি সৌন্দর্য, বিউটিফাই ভার্ব। কোনো শব্দের শেষে যদি ফাই থাকে সেটা ভার্ব হয়ে যায়। আমরা আবার বলছি দি এবং অপের মাঝখানে নাউন হবে, তাহলে এখন তো এইটা যদি যার মুখস্থ আছে সে তো এমনি বের করতে পারবে। সবচাইতে লাস্ট বেঞ্চের ছেলেও কিন্তু পারবে এটা নাউন কোনটা, এই যে বিউটি। তাহলে এটা নাউন, উত্তর হচ্ছে এই হচ্ছে বিউটি। কিভাবে বিউটি হবে, কেন হবে, বারবার স্যারকে কেন কথার জানতে হবে যে স্যার কেন হলো। স্যার বলে যে দি এবং অপের মাঝখানে নাউন হয়, তাহলে এটার উত্তর হচ্ছে নাউন। স্যার যদি দি এবং অপের মাঝখানে নাউন দেই আছে,
হ্যাঁ, এখানে আর একটা এইখানে শূন্যস্থান নাউন ফর্ম দেয়াই আছে, তাহলে নাউনের আগে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। এবং আমরা শুধু মার্ক পাওয়ার পেছনে খুঁজবো না, ইংরেজিকে যখন ভালোবাসা যাবে যে আমার ইংরেজি জানা প্রয়োজন। কালকে আমরা খেলা যখন দেখছি, ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা যখন দেখি, এক দেশের প্লেয়ার আরেক দেশের মানুষের সাথে ফিল্ডিং করছে, তাকে কিছু গাইডলাইন দিচ্ছে ক্যাপ্টেন, সে ইংলিশ না বললে তো বুঝতে পারবে না। এইটার মার্ক পাওয়ার হয়ে গেল, খাতা বন্ধ করলাম, বই বন্ধ করলাম, হলাম না, হবে না। স্যার এই চার্ম মানে কি? স্যার চার্ম শব্দটা 4টা ফর্ম লিখে দেন তো। আমরা এই যে এখানে রতন স্যার, কবির স্যারের কাছে পড়ছি, আমাদের অমর স্যারের কাছে পড়ছি, আমাদেরকে বলে দিচ্ছে বছরের প্রথমেই বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শব্দ খাতাতে তুলতে হবে এবং স্যারকে বারবার বলতে হবে, ডিকশনারি কিনে সব শব্দের মানে জানতে হবে। বোর্ডে যে শব্দ স্যার ব্যবহার করবে, মুখ দিয়ে বলবে স্যার ওইটার অর্থ আমাকে বলে দেন বা 4টা ফর্ম বলে দেন, তাহলে ইংলিশ আমার মনে হয় 6 মাসে ইমপ্রুভ করা সম্ভব। স্টে অ্যাট হোম, বি সেফ। থ্যাংকস এভরিবডি।